সেদিন সুষমার শ্বশুরমশাই তাকে ভাসিয়ে নিয়েছিল সময় মতো। সুষমাও সহ্য করতে না পেরে নিষ্পৃহ হয়ে নেতিয়ে গেছিল। 7 দিনের মধ্যে বিছানা থেকে ওঠা ছিল না। করিম সাহেব স্ত্রীর উপর কড়া নজর রাখতে লাগলেন। এ বয়সে স্ত্রীর গায়ে হাত তুলেছেন। যদি সুষমার জায়গায় নিজের মেয়ে হতো তবে কি পূজা ওইভাবে ঘর বন্ধ হয়ে থাকতে পারত? নিজের চোখে ছেলেকে একটা বাচ্চার মেয়ের ওপর নির্মমভাবে অত্যাচার করতে দেখো কিভাবে ঘরের দরজাটা আটকে ধরে বসেছিল। একজন মা কি করে এরকম নিষ্ঠুর হতে পারে? প্রজাও স্বামীর প্রথমবারের মতো অমন ভয়ঙ্কর রূপ দেখে আর সাহস করেনি দ্বিতীয় কথা বলার। সুষমাকে কাজের হুকুমও দেয়নি। সুষমা কিছুটা অসুস্থ হলেও শরীর দুর্বল হয়ে গেছে অনেকটাই। সেদিনের আঘাতের পর সুষমা মাটিতে বিছানা করে শুয়ে পড়ে। রাশেদ কথা বলার চেষ্টা চালানোরও সুষমা বোবার মতো ছিল। দিনকে দিন দূরত্ব বাড়ছিল রাশেদের সঙ্গে। প্রথম 2 দিন রাশেদ কথা বলতে চাইলেও আর বলার চেষ্টা করেনি। সুষমাকে ওর মতো ছেড়ে দিয়েছিল। সে আর পরোয়া করতো না সুষমাকে। ঘরের বাইরে যদি অন্য নারীর প্রতি টান থাকে তবে কি ঘরের বউকে আর ভালো লাগে? দরকার পড়তেই পারে। সুষমা ঘর থেকে বাইরে বের হয়নি কদিন। রিয়া সময় মতো খাবার দিয়ে যায় রুমে। একবেলা খাবার দিল তো অন্য বেলায় খাবার নিয়ে আসতো না। সুষমা বুঝতে পারতো শাশুড়িমা রিয়াকে আসতে দিচ্ছে না। অনাহারে থাকতে থাকতে পেট শুকিয়ে এক হয়ে যাচ্ছিল। অবশ্য সে তো কাজ করে না, তবে খাবার পাবে কিভাবে? তবুও চুপচাপ শুয়ে যাচ্ছে সবটা। সে কেন সহ্য করছে এসব নিজেও জানে না। সে শক্ত হতে পারছে না। কোনো কিছু হারানোর একটা ভয় কুরে খাচ্ছে। সুষমা 7ম দিনে ঘর থেকে বেরিয়ে এলো। বেরিয়েই দেখলো সোফায় শাশুড়িমা বসে আছে টিভি ছেড়ে। তাকে দেখে মুখ ভেকসে দিয়ে বললেন, নবাবজাদার বেটি ঘর থেকে বেরোলেন তবে? অনেক আরাম করছেন, যান ঘরে কাজ করুন। সুষমা মাথা নেড়ে চলে গেল। রান্নাঘরে যেতেই উইকো গন্ধে পেটে নাড়ি ভুঁড়ি উল্টে আসছিল তার। কোনো রকমে গন্ধের উৎস খুঁজে বের করে দেখলো মাছ কাটা ময়লা ফেলেনি তার শাশুড়ি। নাকের কাপড় চেপে সবটা পরিষ্কার করে কাজে লেগে পড়ল সে। যতই হোক সংসারটা তো তারই। তার শ্বশুরমশাই বেশিরভাগ সময় বাড়ি থাকেন না। অল্প বিস্তর পড়াশোনা থাকার একটা ছোটখাটো চাকরি জুটাতে পেরেছেন গার্মেন্টসে। পরের দিন সুষমা বাসন মাজছিল। রান্নাঘরে গিয়ে সুষমাকে অবধারিতভাবে ইশারা করে ডাকলো রিয়া। এই বাড়িতে এই মেয়েটা আর তার শ্বশুরমশাই তাকে একটু আদর যত্ন করে। মাঝে মাঝে মাকে লুকিয়ে রিয়া তার সঙ্গে গল্প করে। তার সঙ্গে কথা বলতে আসলেই শাশুড়ি মায়ের খোঁচানোর কথা শুনতে হয়, তাই রিয়া তার সঙ্গে গল্প করতে আসে না খুব একটা। রিয়া চাইতো না তার জন্য সুষমাকে কোনো রকম কথা শুনতে হোক। সুষমা আসলে হাত বুঝে বলল, কিছু বলবে? আজ সবাই 2খানা করে মাছ ভাজা খেয়েছে, আর তুমি খেলে না কেন ভাবি? এরকম একটা প্রশ্নের ঠিক কি উত্তর দেবে ভেবে পেল না সুষমা। বলল, মাছের কাঁটায় আমার ভয় আছে। মাছ বেছে খেতে পারি না, গলায় কাঁটা আটকে যায়। তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমি জানি মাছ তোমার কতটা পছন্দ। এতটা ছাড় দিও না ভাবি। মায়ের এসব নাফরমানি আমি সহ্য করতে পারি না, আবার কিছু বলতেও পারি না। যতই হোক মা তো। এরপর থেকে মাছ ভাজার সময় একটা করে পিস উঠিয়ে রাখবো নিজের জন্য। মা দেখার আগেই সেটা আবার খেয়ে ফেলবে। এভাবে না খেলে এ বাড়িতে ভালো কোনো খাবারই তুমি খেতে পারবে না ভাবি। এই নাও মা, এই মাছ ভাজা লুকিয়ে রেখেছিল, আমি তোমার জন্য এনেছি। মা কিছু জিজ্ঞেস করলে আমি বলবো এটা আমি খেয়েছি। রিয়া সমাদুরে সুষমার চোখ বেয়ে মুক্তোর ন্যায় অশ্রুদানা গড়িয়ে পড়ল। চোখ মুছে বলল, আমি এভাবে খাবার খেতে চাই না রিয়া, আমার গলা দিয়ে নামবে না। মা যদি কোনোদিন নিজে থেকে আমাকে মাছ মাংস খেতে দেন তবেই খাবো। আমি এতটাও খাওয়া পাগল না যে লুকিয়ে খাবার খাবো। মা তোমাকে কোনোদিনও ভালো ভালো খাবার খেতে দেবে না। যেহেতু তোমায় আমার কথা ভালো লাগবে না, তবে এভাবেই থাকো গো। আমার আর কি, আমরা খাবো আর তুমি রেঁধে বেড়ে দিয়ে খেতে পারবে না। কি সুন্দর না ব্যাপারটা? কথা শেষ করে রিয়া গটগট করে হোটেলে চলে গেল নিজের রুমে। সুষমার বাবার কথা মনে পড়ল। তার বাবা সবসময় বলতো,
মা, আমার মানুষ চিনতে কখনোই ভুল হয় না। আমি জানি রাশেদ অনেক ভালো ছেলে। শাশুড়ির সঙ্গে একটু মানিয়ে নাও মা। মেয়েদের বিয়ে একবারই হয়, জন্ম মৃত্যু বিয়ে এসব কয়বারই হয়। এদিকে তার বাবার হার্টের অসুখ। রাশেদ এতটা নোংরা লোক, এটা যদি তার বাবা শুনে তবে অনেক কষ্ট পাবে। তাই বাবার কথা চিন্তা করে মুখ বুজে দাঁত কামড়ে পড়ল শ্বশুর বাড়িতে। রাশেদ অবৈধ সম্পর্কগুলো এতটাই নিখুঁতভাবে করতো সে সুষমা টেরই পেত না। কলেজে যাওয়ার পর 1 বছর ধরে তাকে রোজ একটা ছেলেকে তাকিয়ে থাকতে দেখতো। একদিন সে সুযোগ পেয়ে ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি রোজ রোজ এভাবে আমার দিকে তাকিয়ে কেন থাকেন? আমি বিবাহিত, আমার স্বামীর সংসার আছে, আমাকে আর এভাবে দেখবেন না। আমার থেকে দূরে থাকলে আপনারই ভালো হবে। আর হ্যাঁ, আর কখনো যদি আপনি আমাকে চিঠি দিয়েছেন তো তার ফল ভালো হবে না। শুধুমাত্র আপনার জন্য আমার সাজানো সংসার অশান্তির সৃষ্টি হয়েছে। সুষমা সেদিনও জানতে পারেনি ছেলেটা আসলে কথা বলতে জানে না, তাই চিঠি লিখে নিজের মনের কথা ব্যক্ত করে। ছেলেটা যখন জানলো সুষমা বিবাহিত তখন সুষমার খেয়াল করেছিল ছেলেটার চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে। অসুবিধা না, একটা ছেলে যে এভাবে কাঁদতে পারে তা দেখে যার পরই নাই অবাক হয়েছিল সুষমা। সেদিন ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসার পর তুখোর জ্বর 15 দিন বিছানায় পড়েছিল। জ্বর নিয়ে 3 বেলা রান্না ছিল নিত্যদিনের সঙ্গী। জ্বর সারবে কি তর করে বেড়ে যেত রাতে। আর এত অসুস্থতার মধ্যে রাশেদের শারীরিক চাহিদা তো আছে। পরদিন রাশেদ কিভাবে যেন সেই ছেলে আর সুষমার ছবি পেয়েছিল, যার কয়েক কপি আর চিঠি দিয়েছিল সুষমার বাবার হাতে তুলে, যার দরুন দূরত্ব বেড়ে গিয়েছিল সুষমার বাবার বাড়ির সঙ্গে। বাবা মা কেউই আর খোঁজ নিত না। এদিকে সুষমা সত্যিটা বোঝাতে চাইলেও শুনতে রাজি হয়নি। ছবি আর চিঠি দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল তার বাবা মা তার থেকে। এরপর দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেছিল। বিয়ের 4 বছরের মাথায় সে কনসিভ করেছিল। এরপরে বদলে গেছিল তার জীবন। রাশেদ কোনোভাবেই মানছিল না বাচ্চাটা তার। এটা সেটা নোংরা মিথ্যা অপবাদ চাপিয়ে দিচ্ছিল। সেটা মেনে নেওয়া ছিল সুষমার জন্য জীবনে মৃত্যুর সমান। বর্তমান এসব ভাবতে ভাবতে এক পর্যায়ে চেঁচিয়ে উঠল সুষমা। সে আর অতীত ভাবতে চায় না। দিনকে দিন মানসিক রোগীতে পরিণত হচ্ছে সে। আর অতীত কেন তার পিছু ছাড়ছে না? কেন চাইলেও ভুলে উঠতে পারে না তিক্ত অতীতটা? মস্তিষ্ক বিকল হয়ে যাচ্ছে বিষাক্ত স্মৃতিচরণে। মাথায় ছাইতে চাপ সৃষ্টি হয়েছে বিস্ময় ভাবে। এই যে হ্যালো মিস, সে এসে চুপ হয়ে গেলেন, আর তো কথা বলেন না। 1 ঘন্টা হয়ে গেছি, আমি অপেক্ষা করেছি, কিন্তু আপনার মুখ থেকে কথাই বের হলো না। আপনার কথা তো দেখছি ভারী মূল্যবান। কথারই যদি এত দাম হয় না জানি আপনার একটা হাসি কত দাম। বাপরে, এমন গোমরা মুখোমি আমি জীবনে দেখিনি। চুপ করে বসে থাকতে থাকতে আবার হুট করে চেঁচিয়ে উঠলেন, এটা কোনো কথা? কানে মাথা খেলেন আমার। অবশ্য আমার আপনাকে দেখতে মন্দ লাগছিল না। যেহেতু আমি আপনার ব্যাপারে সবটাই জানি, তাই আপনাকে প্রস্তুত হওয়ার জন্য সময় দিতে চাইছিলাম। কিন্তু আমি দেখি আপনার সময় নেওয়া শেষ হয় না। 1 বছর হয়নি আপনার ডিভোর্স হয়েছে। সেক্ষেত্রে আপনার এরকম রিয়াকশনই আশা করা যায়। সুষমা অস্থির হয়ে উষ্ণ কণ্ঠ নিয়ে সামনে থাকা সুপুরুষের দিকে তাকিয়ে বলে উঠল, দেখুন মিস্টার বিহান চৌধুরী, আপনি চলে যান। আমি আর দ্বিতীয় কোনো পুরুষ মানুষের সান্নিধ্য পেতে চাই না। আমি আপনাকে বিয়ের ব্যাপারে না বলতেই এসেছিলাম। কিভাবে বলবো ভেবে না পেয়েই চুপ করেছিলাম। দেখুন, আমি মায়ের কথায় এখানে এসেছিলাম, কিন্তু আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আজীবন এভাবেই কাটাতে চাই একা। সরি আপনার মূল্যবান সময় নষ্ট করে বিভ্রান্ত করার জন্য। উঠে চলে এলো সুষমা। বিহান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করলো, এ কেমন মহিলা? হ্যাঁ, যাকে উফ, বাঁচা গেল। এমন গম্ভীর মেয়ে আমার মোটেও পছন্দ না। ভালোই হয়েছে চলে গেছে। রাস্তায় এসে সুষমা রাস্তার অপর পাশে মিরাজকে লক্ষ্য করলো। এই লোককে কোনোভাবেই বোঝানো টাফ হচ্ছে।
বুঝপাতায় বেটা খাওয়ালেও এই লোক বুঝবে না। সুষমা রাস্তা কোষ করে ভেতরে সমস্ত রাগ মিরাজের উপর উগরে দিল। মিরাজ সুষমাকে সবসময় এর মতো মুগ্ধ হয়ে দেখে গেল। সুষমা রাগ ঝেড়ে বলল, লজ্জা করে না আপনার? কোনো লজ্জা নাই না? এভাবে কেন অপেক্ষা করছেন আমার জন্য? মিনিমাম সেলফ রেসপেক্টটা অন্তত যার মধ্যে নেই তার আমার জীবনে কোনো জায়গা নেই। মানেটা কি? হ্যাঁ, আমি যেখানে যাচ্ছি হেল্লার মতো দাঁড়িয়ে আছেন, কাজ নেই, বাউন্ডুলের মতো ঘুরে ঘুরে আমাকে ফলো করছেন। আমাকে কি একটু শান্তিতে বাঁচতে দিতে চান না? এমন নরক যন্ত্রণা কেন দিচ্ছেন আপনারা সবাই মিলে? আমি ডিভোর্সে, আমার কোনো কিছু ঠিক নেই, আর আপনি সেই ছেঁচড়ার মতো আমার পিছু নিয়েই যাচ্ছেন। কি করলে মুক্তি দিবেন বলুন তো? কেন আপনারা সবাই আমার পিছু হাত ধুয়ে পড়েছেন? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি কেমন ঢ্যাটা সেটা নিশ্চয় জানো। আর আমি যদি বলি তোমার কষ্টের কারণ তুমি নিজেই, তাহলে তুমি তোমার জীবনে হয়তো অনেকটা এগিয়ে গেছো, কিন্তু আমি সেই একই জায়গায় পড়ে আছি, সেই 9 বছর আগের অনুভূতিতে, সেই একই হৃদয় দোলানো প্রেম মত্ত আছি। আমি আপনার প্রথম অনুভূতি ভুলতে চাই না, কারণ এতই যে আমি সুখ পাই। আজও তোমাকে দেখলে আমি 9 বছর আগে ফিরে যাই। আমার প্রথম অনুভূতি, প্রথম প্রেমে পড়াতে ফিরে যায়। আমি সেই ঘুরে ফিরে তোমাতেই আটকে যাচ্ছি। আমার মনটা আটকে যাচ্ছে শুধুই তোমাতে। প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি, তোমায় না পাওয়ার যন্ত্রণায় ছটফট করছি। একই কম বেদনা, এর চেয়ে বেদনা যদি তোমায় আমায় দাও, তবুও আমি সেই তোমাতেই চাইব। মেরাজে ফোন মেসেজ পড়েও যেও শক্ত থাকলো পারলো না সুষমা। কঠিন মানবীর মতো আচরণ করতে পারলো না। ভোরের দুর্বল চেতনা তাকে দমিয়ে দিচ্ছে। এই লোকের কাছে তার কোনো রকম রাগ ক্ষোভ খাটে না। সে শেষ চেষ্টার মতো করে বোঝাতে চাইলেও মিরাজকে বলল, শুনুন, এসব পাগলামি বাদ দিন। আমি যে একজন খুনি জানেন? আমার মতো খুনির সঙ্গে থাকবেন না। আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। একদম নিঃশব্দ হয়ে মিশে যাবেন, নিশ্চিন্ত হয়ে যাবেন এই পৃথিবী থেকে। সুন্দর একটা মেয়েকে বিয়ে করুন, বাচ্চা কাচ্চার বাবা হন, সুখের সংসার করুন। বাবা মাকে আর কষ্ট না দিয়ে তাদের পছন্দের সই বিয়ে করে নিন প্লিজ। আমার মতো নগ্ন একজনের জন্য কেন এমন করছেন? আমি কোথা থেকে উঠে এসেছি তা জানা নেই আপনার। নিশ্চিন্ত সে তো অনেক আগেই হয়ে গেছি। তোমার চোখের ধারালো চাহনিতে নিঃশেষ হয়ে গেছি। সর্বহারা প্রতীকের মতো নিঃশেষ হয়ে গেছি তোমার প্রেমে। প্লিজ এই অধমকে ফিরিয়ে দিও না আর। ভৃঙ্গরাজ ফুল যত্ন ছাড়াও সুন্দর। তুমি আমার কাছে সেই অযত্নের ভৃঙ্গরাজ ফুল। তুমি কে, কি ছিলে, কোথা থেকে এসেছো তা জেনে আমার লাভ কি? আমার সেই অজন্তে বেড়ে ওঠা সুন্দর ফুলটাই চাই। আর আমি জানি আমার পছন্দের নিঃসন্দেহে প্রশংসা শুনি। আমার পরিবার সবাই তোমাকে সাদরে গ্রহণ করবে বলে অপেক্ষমান সেই কবে থেকে। আর তোমার এই সুন্দর হাত কখনোই কোনো খুনের হাত হতে পারে না। তুমি আমার থেকে দূরে যাওয়ার জন্য আর কত বাহানা দেবে সুষমা? যদি তুমি পৃথিবীতে সর্বোচ্চ শ্রেষ্ঠ খারাপও হও, তবুও আমার এই তোমাকেই চাই। আমি কখনোই তোমাকে ছাড়বো না। তুমি কি তা এতদিনও বোঝনি? আবারও একটা ফোন মেসেজ এলো মেরাজের নাম্বার থেকে। সুষমা কোনো কিছু পরোয়া করলো না। মিরাজকে পাশ কাটিয়ে নিজের গন্তব্যে চলে গেল। মিরাজ সুষমার চাওয়ার পানে তাকিয়ে অশ্রু মুছে নিল। চোখ মুছতে মুছতে পাগলের মতো হাসলো। মনে মনে ভাবলো, তুমি আমার কাছে বাধা পড়লেও পারতে চাইছো না। আমি কি তোমায় পাবো না? তবে কেন তোমার প্রতি আমার এই টান? আমার ভালোবাসা যদি খাঁটি হয়, তোমায় আমি ঠিক পাবো, আমার বিশ্বাস। মিরাজ সুষমাকে মেসেজ লিখে আরো একটি, তুমি সবাইকে ফেরাতে পারলেও আমাকে পারবে না। পারোনি, কারণ তুমি মানো আমি সবার মতো না। আমাকে হটানো অত সহজ হবে না। শেষ অবধি চেষ্টা করে দেখতে পারো আমাকে তোমার পিছনে থেকে আটকাতে পারো কিনা। আমি আসবো তোমার বাড়িতে। এবার আর তোমার অনুমতি অপেক্ষা নয়। তোমার অনুমতির তোয়াক্কা আর করতে পারছি না। এর জন্য আমায় যে শাস্তি দেবে মাথা পেতে নেব, কিন্তু তোমায় হারানোর মতো শাস্তি আমি গ্রহণ করতে পারবো না। তোমার মুখ চেয়ে এতদিন তোমার পরিবারকে জানাইনি, সম্বন্ধ নিয়ে যায়নি,
কিন্তু এখন যাব, তৈরি থাকো। মন মেজাজ বিক্ষিপ্ত নিয়ে বাড়ি ফিরে ঘরের দরজাটা আটকে দিল সুষমা। সে কি করবে এখন? বাঁচার যে কোনো পথ অবশিষ্ট নেই। এদিকে অতীত আর পিছু ছাড়ছে না, অন্যদিকে মিরাজ আঠার মতো লেগে আছে। নাম্বার চেঞ্জ করে ফেললেও মিরাজ তার নাম্বার ঠিকই পেয়ে যায়। এই 1 বছরে এত সীমা চেঞ্জ করেছে যে বলার বাইরে, কিন্তু তবুও কোনো না কোনো ভাবে নাম্বার ঠিক জোগাড় করে নিয়েছে মিরাজ। সে মিরাজকে আর কঠিন বাক্য ছুড়তে পারছে না। একটা মানুষকে আর কিভাবে কতভাবে বোঝানো সম্ভব? তার কথার তীরে প্রতিনিয়ত মানুষটা ক্ষত বিক্ষত হচ্ছে, তবুও হার মানছে না। আফসোস, সে এমন ভালোবাসার একজন কাঙ্গালকে নিজের জীবনে জায়গা দিতে পারছে না। নিজের বিষাদে ভরে যাওয়ার জীবনের সঙ্গে জড়িয়ে তাকে বিষাক্ত করে দিতে। সেদিন সুষমা বিবাহিত জানা পর মিরাজ আর সামনে আসেনি, কিন্তু নিয়মিত চিঠি দেওয়া বন্ধ করেনি। সেগুলো সে পড়ে আবার পুড়িয়ে ফেলতো যখন রাশেদ অফিসে থাকতো। শাশুড়ি মায়ের চোখ ফাঁকি দিয়ে চিঠি পড়াটা ছিল সবচেয়ে কঠিন। কেন যেন সেই মিরাজের দেওয়া চিঠি গুলা না পড়ে থাকতে পারতো না। মনের বিরুদ্ধে গিয়েও চিঠিগুলো পড়তো। চিঠিগুলো পড়ানোর সময় তার মনে হতো চিঠি নয়, তার অন্তরই পুড়িয়ে যাচ্ছে। কারিমা দরজার বাইরে পায়চারি করছে। মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় দর করে ঘামছেন তিনি। তার মেয়ে যা ঘেটা হয়েছে, নিশ্চিত এবারে ছেলেটাকেও অপমান করে ফিরিয়ে দিয়েছে। মেয়েকে নিয়ে পড়েছেন মহাবিপদে। এই মেয়ের সঙ্গে কিভাবে পারা যায়? বোবার সঙ্গে কি কেউ পারে? সর্বক্ষণ গম্ভীর যে সঙ্গে মুখটা সেটে বসে থাকে। মেয়েকে এমন তিনি ভয় পান। মেয়ের রাগ, মেয়ের মেজাজে ভয় পান তিনি। তপ তপ শব্দ করে সুষমা দরজা খুলে গম্ভীর মুখে দাঁড়িয়ে পড়ল। মায়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বুকের সঙ্গে হাত ভাঁজ করে পর কারিমা পায়চারি থামিয়ে আমতা করে বললেন, ওখানে গেলে ফিরে এসে কিছু তো বললি না। ছেলে পছন্দ হয়েছে? সুষমা তনন্ত পর্ণে বলল, ছেলে সুন্দর। কারিমার চোখ জোড়া চকচক করে উঠল। মেয়ে ডিভোর্সের পরপরই প্রথম কোনো ছেলেকে সুন্দর বলেছে। খুশিতে বললেন, তার মানে তোর ছেলে পছন্দ হয়েছে? আল্লাহ আমার কথা শুনেছেন। আমি যাই তোর বাবাকে খবরটা দিয়ে আসি। আমি বলেছি আমি বিয়ে করব। ছেলেটা অনেক সুন্দর। তারপর আবার অবিবাহিত। আমার 29 আর ছেলেটা 30। আমার চেয়ে মাত্র 1 বছরের বড়। আবার প্রথম পাত্র। এমন ছেলের জীবন আমি নষ্ট করতে চাই না, তাই মানা করে দিয়ে এসেছি। কারিমা হতাশ হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়ের গম্ভীর মুখ দেখে আর কিছু বলতে ইচ্ছা করলেও পারলেন না। আপন মনে বিড়বিড় করে চলে গেলেন। সুষমা মায়ের যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলল। সুষমাদের বাড়িতে বিয়ে আমেজ। মিরাজ সত্যিই পরের দিন তার বাবা মাকে সাথে করে নিয়ে এসেছে। সুষমা টু শব্দও করেনি বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। তবে সে সিদ্ধান্ত নিল যেভাবে হোক বিয়েটা আটকাবে। মিরাজের জীবনটা এভাবে নষ্ট করে দেওয়া মানেই হয় না। মিরাজ সুষমার দিকে অপলক তাকিয়ে আছে। সুষমা অভিস্তি বাড়ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। এতগুলো মানুষের সামনে কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। পাশে নিজের বাবা মায়ের শিক্ষা দিয়ে প্রশ্ন উঠতে পারে। এদিকে সুষমা সুযোগ খুঁজে কখন সেই মিরাজকে একলা পাবে। সে লজ্জা শরমে মাথা খেয়ে মুরব্বির সামনেই বলল, আমি কি ওনার সঙ্গে একটু আলাদা কথা বলতে পারি? মিরাজের ছোট বোন, বাবা মা, দাদি সহ সবাই মিটমিট করে হাসলো। আরও আত্মীয় স্বজনরা এসেছে। মোট কথা মিরাজ সকল প্রস্তুতি নিয়ে এসেছে যেন সুষমা না করতে না পারে। এমন ব্যবস্থা করবে তা সুষমা ভাবনা বাইরে ছিল। মিরাজের কথা আর কাজে যার পরপরই অবাক হয়ে গেছে সুষমা। সবাই অনুমতি দিলেও মিরাজ আর সে ছাদে চলে গেল। স্তব্ধ পায়ে হেঁটে গিয়ে সুষমা মিরাজের পাশে দাঁড়িয়ে পড়ল। মিরাজ সুষমার মুখপানে তাকিয়ে মুগ্ধ হয় সে প্রথম দিনের মতোই। দৃষ্টি স্থির রেখে টেক্সট করলো মিরাজ। লিখলো, তোমার বারণ শুনতে আসিনি আমি আজকে। আজ এই বাড়ি থেকে তোমায় না নিয়ে এক পাও নড়ছি না আমি। আজ কিছু তো হবে, হয় আমার সঙ্গে তোমার বিয়ে হবে, নয় তোমার আমার সঙ্গে বিয়ে হবে। টেক্সট পেয়ে সুষমা ফোন চেক করে কটমট করে তাকালো। ব্যাপারটা কি হলো তবে? বিয়েটা হবেই।
সুষমা চাহনিতেই মিরাজ বিস্তর হাসলো, চোখে মুখে দুষ্টুমি ছাপ স্পষ্ট। গজগজ করতে করতে সুষমা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আপনি কেন এসেছেন এখানে? সেদিন তো আমি আপনাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, তারপরেও এই জেদের মানে কি বলবেন? তোমার আমাকে নিয়ে কি সমস্যা একটু ক্লিয়ার করবে? আমাকে কেন এভাবে বারবার ফিরিয়ে দিচ্ছ? কারণ আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এর পাঙ্কিংভাবে আপনি আমার সংসার ভাঙার জন্য দায়ী, এটা আমি ভুলবো কিভাবে? বুক উচকে যায় মিরাজের, সে কি করে দায়ী? সঙ্গে সঙ্গে লিখলো, তুমি আমাকে কোন দিক ভেবে দায়ী করছো আমি জানি না। আমি ভাবতেও পারি না তোমার সংসার ভাঙুক, তোমার জীবনে অন্ধকার নামক আমার জন্য। আমার যদি ক্ষমতা থাকতো সে সময় তোমার পায়ের কাছে সমস্ত সুখ এনে দিতাম, আর তুমি কিনা সংসার ভাঙার জন্য আমাকে দায়ী করছো। কেন সুষমা, কেন? আমি কিভাবে দায়ী বলো না? কসম লাগে খোদার, বলো। তোমার কথা শুনে যদি মনে হয় আমি দায়ী, তবে আমি কখনোই তোমার সমকক্ষ হব না, কথা দিচ্ছি। সুষমা বলতে না চেয়েও কসম শুনে বলতে বাধ্য হলো, তবে তাই হোক। কতদিন আর বুকের কষ্টটা বাড়াবে? সে নরম চোখে মেরাজের দিকে তাকালো। মেরাজে উৎসুক দৃষ্টি সুষমার মুখমণ্ডলে বিরাজ করেছিল। সুষমা তাচ্ছিল্য করে হেসে বলল, এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। তাহলে আমি মনে করিয়ে দেই, আমি বিবাহিত জানানোর পরেও আপনি রোজ আমায় চিঠি লিখতেন কেন? আমার সংসার ভাঙতে চাইছিলেন যেন আমি আপনাকে পেয়ে যাই সহজেই। কেন এমন করেছেন বলবেন? কোন চিঠির কথা বলছেন সুষমা? মিরাজ লিখল, কোন চিঠি মানে? আপনি পাঠাতেন সেগুলোই। আপনার দেওয়া চিঠি আমি পুড়িয়ে ফেলতাম, ভয়ে যেন রাশেদ কিছুটি টের না পায়। কিন্তু একদিন চিঠি পোড়ানোর সময় আমার শাশুড়ি মায়ের চোখে পড়ে যায়, আর এটা নিয়ে নানান অশান্তির মধ্যেও আরেকটা অশান্তি উপস্থিত হয়। আমার বাচ্চাকে পর্যন্ত রাশেদ মানতে অস্বীকার করে, শুধু মাত্র আপনার সেসব চিঠির জন্য। সেখানে সবাই জেনে গেলেও আমি চরিত্রহীনা মেয়ে মানুষ, স্বামী থাকতেও পরকীয়া করি। আমার বাচ্চার 7 মাসের সময় পাল্টা করার পর শুনি মেয়ে হবে। এরপরে আমার বাচ্চাটা জন্মের আগেই পেটের মধ্যেই মারা যায়। আমি ভীষণভাবে মূর্ছা যাই। আমার শাশুড়ি আমাকে জ্বালানোর পরিমাণ এতটাই বাড়িয়ে দিয়েছিলেন যে আমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। কেউই দেখার ছিল না। জ্বালাতন বেড়ে 2 গুণ হয়ে গেছিল। আমার মেয়ে হবে শুনে স্বামীর আঘাত, স্বামীর বাইরে পরকীয়া করে ঘরে এসে বলতো, তুই করলে দোষ নাই, আমি করলে সব দোষ। আমার বাচ্চা মারা যাওয়ার পর আমার শাশুড়ি খুব খুশি হয়েছিল জানেন। আমার স্বামী সর্বক্ষণ বলতো, পাপ কি আর গর্ভে টিকে? তুই পাপ করেছিলে, আল্লাহ শাস্তি দিয়ে দিল। রোজ চুল ধরে মারা, গায়ে হাত তোলা ছিল নিত্যদিনের কাজ। মেরে রক্তাক্ত করে দিত। দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকলেও একটা ওষুধ পেতাম না সুস্থ হওয়ার জন্য। আমার শ্বশুরমশাই লুকিয়ে আমার ঘরে এসে মাঝে মধ্যে ওষুধ খাবার দিয়ে যেতেন। আমার শ্বশুরমশাই ছাড়া কেউই আমাকে সেই বাড়িতে কদর করেনি। এত কিছুর পরও যখন সংসার না ছাড়লাম, মাটি কামড়ে পড়ে রইলাম, তখন বদনাম ছড়ালো আমার শ্বশুরকে নিয়ে। আমি নাকি শ্বশুরের সঙ্গে অবৈধ সম্পর্ক লিপ্ত। বাবার মতো বয়সী একজন লোকের সঙ্গে এমন ঘৃণ্য অপবাদ মানতে না পেরে কেস করলাম নারীর নির্যাতনে। মামলা দিলাম আমার স্বামী আর শাশুড়ির নামে। 2 বছর কেস চলল। সে সময় আমি ওই বাড়িতেই থেকেছিলাম। শেষে রাশেদ বলল, এখনো তোর নাগরিক চিঠি দেয়, তোর নিয়ে সংসার করব না, তালাক তোরে। এরপর বলবো আপনি দায়ী নন, কেবল আমাদের সম্পর্কে অবনীতর সবকিছুই তো আপনার জন্য হয়েছে। না হলে তো রাশেদ আমাকে ডিভোর্স দিতে চায়নি। মিরাজ ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে লিখলো, আমি সেদিনের পর কোনোদিন তোমায় চিঠি লিখিনি। তবে তুমি চিঠি পেতে কিভাবে? আশ্চর্য না? তাহলে কে লিখতো? আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে কি অবলীয়ন মিথ্যা বলেছেন? বাহ! বিশ্বাস করো সুষমা, তুমি সেদিন নিজেকে বিবাহিত বলায় আমি উম্মদের মতো হয়ে যায়। খাওয়া দাওয়া বন্ধ করে একভাবে ঘরে বসে থেকেছি কত, বাবা মায়ের পছন্দ কত পাত্রীকে রিকোয়েস্ট করেছি। তোমায় আমার হৃদয়ে রেখেছিলাম, মনে মনে
পণ করেছিলাম আর কোনোদিন অন্য কোনো মেয়েকে আমার মনে স্থান দেব না। এক মনে কজনের জায়গা দিব বলো তো? আমি তো আমার জীবন তোমার তরে সঁপে দিয়েছিলাম সেই প্রথম দেখায়। কিন্তু তুমি বিবাহিত এটা আমি আগে জানলে তোমায় চিঠি লিখতাম না। তোমার মুখে থেকে সত্যিটা জেনে কি করে চিঠি লিখতাম বলো তো? আমি সত্যি বলছি, গত 8 বছর আমি তোমায় চিঠি লিখিনি। তবে হ্যাঁ, তোমার খোঁজ খবর আমি সবসময় নিতাম। তোমার বিয়ের 10 বছরের মাথায় তোমার বিয়ে ভেঙে গেছে যে না আমি আবার আশার আলো দেখি। এরপর থেকে ঠিকানা পেয়ে তোমার বাড়ির পাশে ফ্ল্যাটে উঠি। তুমি বিশ্বাস করো না করো, এটাই সত্যি। আমি অত্যন্ত মিথ্যা বলি না। মেসেজ পড়ো সুষমা। ক্ষয় স্তব্ধ হয়েছিল। মিরাজকে দেখে মনে হচ্ছে না সেই মিথ্যা বলছে। মিরাজ আবার লিখলো, এত নির্যাতনের পরেও কেন মুখ বুজে সব সহ্য করছো তুমি? উত্তর দাও। সুষমা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবার জন্য সব সহ্য করেছি। সেই সময় আমার শ্বশুরমশাই আর আমাকে নিয়ে এত বড় অপবাদ, আমার অনগত বাচ্চার মৃত্যু, এসব সইতে না পেরে ওদের নামে মার্ডার কেস করি। এখানে রাশেদ নারী নির্যাতন আর মার্ডার কেসে ফেলে আছে। একদিন আমার মায়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি বাবা স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে, যার জন্য এত কষ্ট করে মাটি কামড়ে পড়ে রইলাম। সেই যখন অসুস্থ তখন আমি আর থাকবো কেন? রাশেদের নামে ডিভোর্স লেটার পাঠিয়ে চলে আসি। এসে থেকে বাবা কথা বলতে পারেন না, হাত পা নাড়াতে পারেন না। এই বাবাকে তো আমাকেই দেখে চলতে হবে, তাই না? মেরেজে কেন যেন মনে হলো সুষমা তাকে পুরো সত্যি বলছে না। এখানে অনেক বড় কিছু লুকিয়ে আছে যা মেরাজে শুকনো মস্তিষ্কে ঠিকই ধরা দিয়েছে। কিন্তু কি সেটা? এখন তোমার আমায় বিয়ে করতে আপত্তি নেই তো? নারী মন ঠিক পদ্ম কমলের ন্যায় নমনীয়, আর এই নিঘোর প্রতীকী প্রণয়ন যেটা নারী ছেড়ে দিতে পারে, ছিনিয়ে নিতেও পারে, কখনো বা হাসি মুখে মেনে নিতে পারে, আবার মানিয়ে নেওয়া শেখাতেও পারে। তরল পদার্থের ন্যায় নিজের অবস্থান স্থান ভেদে আকার ধারলে পটু। সুষমার মন নরম হলেও মেরাজের কথা শোনার পর, কিন্তু গম্ভীর্যের কাছে তার নরম মন হেরে গেল। সে আরো একটা ভাবনায় পড়ল, তাহলে মেরাজের নাম করে কে চিঠি দিত রোজ? সুষমা শান্ত স্বরে বলল, আমি হয়তো ভুল বুঝেছিলাম আপনাকে, তার জন্য ক্ষমা চাইছি। কিন্তু তবুও আপনাকে স্বামী রূপে গ্রহণ করতে পারবো না। মেরাজ ঘাট করে তপ্ত দুপুরের রোদে গরম হওয়া ছাদের উপরে বসে পড়ল। তারপর লিখলো, তোমায় বিয়ে না করে আমি এক পাও নড়ব না। এই যে বসলাম আর উঠবো না আমি। সুষমা অবাক হয়ে মেরাজকে পেছনে ফেলে চলে গেল। মেরাজ সেদিকে তাকিয়ে থাকে। নির্নিমেষ কাঠ ফাটা রোদে ছাদে অল্প দাঁড়িয়ে থাকা দায়, সেখানে উত্তপ্ত ছাদে ফ্লোর এসে বসে আছে। সারা শরীরে সর্বোচ্চ তাপমাত্রা ছড়িয়ে গেল। মেরাজ তার বোন আঁকিকে মেসেজ লিখলো, আমি না বলা পর্যন্ত তোরা ড্রয়িং রুম থেকে নড়বি না। আমিও দেখবো আজকে আমাকে কেউ কি করে না করে। পৌনা নিয়ে আমি এ বাড়ি কিছুতেই ছাড়বো না। মেরাজ যা বলবে তার কথার এদিক থেকে সেদিক হবে না। মেরাজের বাবা মাই তাই। ওনারা একটা রুমে ঢুকে গেলেন কারিমা বেগমের কথায়। অপমানে থতমত মুখ নিয়ে বসে রইলেন। সুষমা নিচে নামলেও দেখলো ড্রয়িং রুমে কেউই নেই, নিশ্চয় বাকিরা চলে গেছে। সেই মায়ের পাশে বসতে বসতে বলল, ওনারা চলে গেছেন? উফ বাসলাম, ওনারা যাননি, বরং আমাকে বলেছেন ছেলে বউ না নিয়ে বাড়ি ফিরবেন না, তাই পাশের রুমটায় ঢুকে শুয়ে পড়েছেন। সুষমা বিড়বিড় করলো, বলল, যেমন ছেলে তেমন তার বাবা মা, এমন জেদের বহর সে জীবনেও কারো দেখেনি। সুষমা মুসিবতে পড়ে মায়ের দিকে তাকাতেই তিনি উঠে চলে গেলেন ঘরে। চলবে।